প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো শেখ হাসিনার দাম্ভিকতা ও মানবতা বিরোধীর অপরাধের যে বিচার শুরু হয়েছে সেই বিচার কার্যক্রমের নানা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করবো। এবং আজকে আমাদের সাথে যিনি দীর্ঘদিন থেকে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কার্যক্রমকে ফলো করছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, ছাত্র জনতাকে, যিনি এই শেখ হাসিনার যে তার স্বৈরাচারী আচরণ সেই আচরণগুলোকে জানাবার চেষ্টা করেছেন। তিনি আজকে আমাদের অতিথি, ভয়েস বাংলার সম্মানিত সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তাফিজ হোসেন আমাদের সাথে। মোস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাই। এবং সারাদিন ধরে আপনিও ফলো করছিলেন, আমরাও ফলো করছিলাম এবং দেখছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের দায়ে যে পলাতক শেখ হাসিনা, তার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ সকলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং সে অভিযোগ তারা আমলে নিয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তার আবেগ আপ্লুত অনেক বক্তব্য সেখানে দিয়েছেন। আমি দু একটি কথা বলেই আমি আপনাকে বলবো, যখন তিনি তার এই প্রেজেন্টেশনটা শুরু করেন তখন কিন্তু পুরো আদালতের সকলে নিস্তব্ধ ছিল, সবাই নীরব ছিল এবং সবাই মনে হচ্ছিল যে একটি আচ্ছন্ন মেঘ, যে মেঘ আমাদেরকে এই আমাদের প্রতি ঝড় তুফান বইয়েছিল, সেই ঝড় তুফানের একটা কার্যক্রম সেখানে চলছিল। তো সেই জায়গায় তিনি যেটা বলছিলেন, আমি শুধু তার কথাগুলো কোট করছি, তারপরে আপনি আপনার মতো আলোচনা করবেন। তিনি বলছেন, আমি অ্যাডভোকেট তাজুল ইসলামের কথা বলছি, আজ আমি শুধু একজন আইনজীবী নই, বরং ইতিহাসের তাজা রক্তাক্ত অধ্যায়ের এক সশ্রদ্ধ ভাষ্যকার। 2024 সালের জুলাই আগস্টে যা ঘটেছে তা ছিল রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। বাংলাদেশ পরিণত হয়েছিল 56,000 বর্গমাইলের এক বদ্ধভূমিতে, যে বদ্ধভূমি আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়। এই বিচার জাতির ন্যায় বিচার ভিত্তিক পুনর্জাগরণের শপথ, গণতন্ত্র আইনের শাসনের পথে ফিরে যাওয়ার জন্য একটি ইতিহাস গঠনকারী অধ্যায়। তো আমি যেটি বলতে চাচ্ছি যে আমি আর আপনি আইনের মানুষ নয়, কিন্তু আমরা অনেক সময় যেটি বলি ল পয়েন্ট এবং ফ্যাক্ট, বিচার হয় ল পয়েন্ট এবং ফ্যাক্ট দিয়ে। সো এখানে ল পয়েন্টে তো নিশ্চয়ই বিচার হবে, কিন্তু ফ্যাক্টটা এত চাঞ্চল্যকর সবার সামনে দৃশ্যমান, এই ফ্যাক্টের কিন্তু আর কোনোভাবে যাচাই বাছাই নিশ্চয়ই আইন করবে, কিন্তু জনসম্মুখে এই ফ্যাক্টের কিন্তু কোনোভাবে আর ঢাকার কোনো কিছু নেই যে যারা এই জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই 15 বছরের গুম হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো আপনি সার্বিক বিশ্লেষণে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 3 জনের আজকে যে আবেদনটি করা হয়েছে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায় তাদেরকে দণ্ডিত করবার জন্য দিয়েছে, তার বিষয়টাকে আপনি কীভাবে পর্যবেক্ষণ করছেন? জি, ধন্যবাদ। আমি আসলে ব্যক্তিগতভাবে নিজেও তাজুল ইসলামকে চিনি এবং সে কিন্তু অত বেশি ব্যক্তিগত কথোপকথনে শোনে, বেশি বলেন না, অত্যন্ত ভদ্র লোক। এবং তবে তার যে গভীর জ্ঞান আছে এবং যে কথাগুলি সে বলতো এমনি গল্পের মধ্যে বা আলাপচারিতায় খুব মূল্যবান কথা বলতো আর কি। তো তার কাছ থেকে আসলে এতটা আশা করিনি, কিন্তু পরে আমি ভাবলাম যে আসলে তার মধ্যে একটা রাজনৈতিক চেতনাও আছে, শুধু আইনজীবী হলেই হয় না, এর সাথে একটা তার দেশপ্রেম, দেশত্ববোধ যেটা রাজনীতির মাধ্যমে উৎসারিত হয়, সেই দুইটা একাত্ম হয়েছে বলে আজকে সে খুবই, এই ঘটনাটা শুধু একটা অপরাধের বিচার না, এটার একটা রাজনৈতিক সুদূর প্রসারী একটা পরিস্থিতিও আছে। সেই কারণে তিনি ওই যে বলছেন যে আমি শুধু একজন আইনজীবী নই, ইতিহাসের তাজা রক্তাক্ত অধ্যায়ের এক সশ্রদ্ধ ভাষ্যকার, এই যে কথাগুলো আসে। তারপরে বাংলাদেশ পরিণত হয়েছিল 56,000 বর্গমাইলের এক বদ্ধভূমিতে, এত কিছু মানে বলাটা, একজন আইনজীবী শুধু থাকে টু দ্য পয়েন্ট, কিন্তু এখানে বিষয়টা বুঝতে হবে যে এখানে শুধু গণহত্যা না, এর সাথে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। এটা এই রাজনৈতিক হত্যাকাণ্ড মানে কি, এর সাথে স্বৈর শাসন, এর সাথে ফ্যাসিবাদ, অনেক কিছুর মিশ্রণ। তো এটা কেন, এই ঘটনায় যদি সফল হতো, এটা শুধু হত্যাকাণ্ড না, বাংলাদেশ চিরতরে একটা ফ্যাসিবাদের গর্ভে ঢুকে যেত আর এই বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যেত না। এবং আমরা এই যে ধরেন গণমাধ্যমের কথা বলেন, মানবতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সব কিছু শেষ হয়ে যেত যদি এই ঘটনা থেকে যদি কোনো রকমের পার পাইতো শেখ হাসিনা। সুতরাং এই বিজয়টা শুধু আমি মনে করি যে একটা স্বৈরশাসনের পতন হয়েছে, গণমানুষের বিজয় হয়েছে, শেখ হাসিনার বিজয় হয়েছে, বিষয়টা তা না। বাংলাদেশের মাটিতে কখনো কেউ স্বৈরশাসন প্রতিষ্ঠা করবে গণতন্ত্রের বাইরে যে,
সেই অধ্যায়েরও কিন্তু শেষ হয়ে গেল। আমরা শুধু যদি ক্ষুদ্র মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে শেখ হাসিনা পড়ে গেল, শেখ হাসিনা শেষ হয়ে গেল, বিষয়টা তা না। মানে ধরেন আমরা কি দেখি, মানে আমাদের মতন দেশগুলো আমরা পদে পদে সবসময় স্বৈর শাসনে আমরা যাতাকলে নিপিষ্ট হই। এবং বাংলাদেশের আপনি গত যদি 50-52 বছরে দেখেন, আমরা গণতন্ত্রের স্বাদ পেয়েছি খুব অল্প সময়, বাকিরা কিন্তু স্বৈর শাসনের কবলেই ছিল। এবং ওই স্বৈরতন্ত্র নার্সিং করতে করতে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আজকে যার বিচার হলো, যার বিচার অধ্যায় শুরু হলো, এরাই কিন্তু বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এদের হাত ধরে কিন্তু স্বৈরশাসনের যেই জন্ম বা সূত্রপাত হলো। মাঝখানে তারা বিভিন্ন সময় সময় পরাজিত হয়েছে, পরাজিত হয়ে চূড়ান্ত রূপে আঘাত হানার চেষ্টা করছে তারা এই 24-এর এই জুলাই আগস্ট মাসে। সেটা বাংলাদেশের জনগণ আর একটা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে সেটাকে পরাস্ত করছে। তো সুতরাং এই পরাস্তের মধ্য দিয়ে শুধু একটা শাসনের অধ্যায় হলো না, একটা রাজনীতির অধ্যায়ের শেষ হলো না, সে ব্যক্তি শেখ হাসিনার শেষ হলো না, এর মধ্য দিয়ে আগামী মনে করেন 100 বছর 50 বছরে কোনো স্বৈরশাসক আসার অধ্যায়টাও শেষ হয়ে গেল। এবং সেটা আরও চূড়ান্ত হলো যে এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে বা সমসাময়িক ইতিহাসে গণহত্যার দায়ে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র যারা চালায়, আসলে আমরা যাই বলি না কেন, এখানে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তো শেখ হাসিনাই, আমাদের যে ফ্যাসিবাদী গণতন্ত্রের নামে যে শাসনে, সেখানে সেই ছিলেন সব দণ্ডবণ্ডের কর্তা। ফলে এইরকম বিচার কিন্তু ইতিহাসে সমসাময়িককালে খুব বিরল। আমরা অতীতে হয়তো হিটলার, মুসলিনি ওইসব যুগে যাইতে পারি, কিন্তু এই সাম্প্রতিক গত 10, 20, 50 বছরে কিন্তু এরকম ঘটেনি। দুর্নীতির দায়ে হয়েছে, আপনি মালয়েশিয়াতে হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, মালয়েশিয়া হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, বহু ফিলিপাইনে হয়েছে, অনেক দেশে হয়েছে। কিন্তু গণহত্যা শুধু না, মানে একটা ব্যক্তিকে হত্যাকাণ্ড না, টোটাল এটার মধ্য দিয়ে একটা স্বৈর শাসকের একটা বিচার। হ্যাঁ, এটা হলো ধরেন ওই যে সেই আমরা যদি নরিয়াগা বলি, এই সমস্ত এগুলো কিন্তু খুব ক্ষুদ্র, কিন্তু সেটাই আমাদের কাছে ছিল বিশাল। শেখ হাসিনার এই বিচারের মধ্য দিয়ে ইতিহাসটা সবসময় জাগ্রত থাকবে যে ইতিহাসে নতুন এক স্বৈর শাসক শেখ হাসিনার বিচার হয়েছে। এবং এটা গণতন্ত্রকামী, মানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ তো আমি বললামই, বাংলাদেশের আগামী 100 বছর কেউ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার কথা চিন্তা করতে পারবে না। এবং এই ঘটনার মধ্য দিয়ে বিশ্বের গণতান্ত্রিকামী মানুষ, যেখানে গণতন্ত্রের খুবই দুর্ভিক্ষ অবস্থা, তারাও কিন্তু উজ্জীবিত হবে, তারাও বুঝবে যে না, স্বৈরশাসনের পতন শুধু হয় না, স্বৈরশাসনের বিচারও হয়। তো এই একটা, আমি মনে করি একটা ঐতিহাসিক মাইলফলক বাংলাদেশের ইতিহাসে, বা এর আগেও আমি যদি বলি পাকিস্তানের ইতিহাসেও এইরকম স্বৈরশাসক, আপনি যতই পাকিস্তানি শাসকদের গালাগাল দেন বা যাই করেন না কেন, কিন্তু এইরকম লম্বা সময় ধরে স্বৈর শাসন এবং একই সঙ্গে গণহত্যা, এরকম ঘটনা ঘটে। আপনি যুদ্ধ হইতে পারে, কিন্তু একটা নিজের দেশে নিজের মানুষকে হত্যা করে যে আপনার ক্ষমতায় টিকে থাকার যে উদগ্র আকাঙ্ক্ষা বা লালসা, সেটা একটা মানে সাংঘাতিক ঘটনা। সেই ঘটনার একটা পরিসমাপ্তি ঘটতেছে এবং সেটা হলো একটা বিচারের মধ্যে দিয়ে। সেই কারণে আমি মনে করি এটা একটা ঐতিহাসিক বিচার। তবে আমরা তো এই পাক ভারত উপমহাদেশের মধ্যে আমরা পাকিস্তানকে সবসময় অস্থিতিশীল দেখি, সেখানে সবসময় সামরিক শাসনের একটা প্রভাব থাকে এবং সেই প্রভাবের মধ্যেও কিন্তু আমরা কিন্তু কখনো এরকম দেখিনি, সেখানে নানা রকমভাবে জঙ্গিবাদ, ইসলামী জঙ্গিবাদ, অতি জঙ্গিবাদ, নানা রকম প্রশ্ন আছে, কিন্তু সেখানে কোনো সরকার এসেই কিন্তু এভাবে নির্বিচারে তার মানুষকে, তার সন্তানকে, তার মাকে, তার বোনকে কিন্তু এভাবে যে গুলি করে তারা হত্যা করেন, হেলিকপ্টার থেকে গুলি করেনি, তাকে বোমা ফেলেনি। আমি আরো দুই একটা কথা বলে আমি যাব। আজকে এই আলোচনাটা আমরাও কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই। ইতিহাস আমি জানি না আমাদেরকে কতদূর নিয়ে যাবে, আমি আপনি কতদিন বেঁচে থাকবো, বা বেঁচে থাকার পরও ইতিহাস কতখানি আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই বিচার কার্যক্রম যে শুরু হলো, সেই কার্যক্রমটাকে তারা কতখানি তারা বয়ে বেড়াবে, যে কোনো স্বৈর শাসকে যাতে বাংলাদেশ আর কোনোভাবে আবির্ভাব না ঘটে। আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেবের কথা বলছি। আমি প্রাঞ্জলভাবে দেখেছি তার বক্তব্য, তার কথা, তার আলাপ আলোচনা এবং সেখানকার মধ্যে তার প্রেজেন্টেশনটা। যিনি আরেকটা জায়গায় বলেছেন যে এই বিচার ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেওয়া। এই বিচার হবে আবেগশূন্য তথ্য প্রমাণ নির্ভর, যেটা
হবে নিরপেক্ষ এবং ন্যায় বিচার ভিত্তিক। এটা বলতে আমি বলতে চাচ্ছি যে দেখেন বিচারটা যখন হচ্ছে এটা কিন্তু তাদের যে উপস্থাপনটা, প্রসিকিউটরের উপস্থাপনটা, এটি কিন্তু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সুতরাং ওই গণমাধ্যমে প্রচারিত হতে গিয়ে কোথাও কোনো অসত্য বক্তব্য দেখে থাকে, তাহলে কিন্তু সেখানে সে অসত্য বক্তব্য কিন্তু কেউ না কেউ প্রকাশ করবার সুযোগ থাকবে। সো টোটাল বিষয়টাকে কিন্তু এমনভাবে প্রেজেন্টেশন করলো যেটা হচ্ছে যে এই বিচার হবে আবেগশূন্য, তথ্য প্রমাণ নির্ভর, যেটি নিরপেক্ষ এবং ন্যায় বিচার ভিত্তিক হবে। এইটাকে আপনি কি বলেন, তথ্য প্রমাণ ভিত্তিক এবং ন্যায় বিচার ভিত্তিক? দেখেন, আমরা আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাই বলি না কেন, এর আগে একটা দলকে জাস্ট পঙ্গু করার জন্য সেটা মঞ্চস্থ হয়েছে, এটা সবাই জানে। যে সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কারের ওই একটা ফেক দিয়ে একের পর এক আপনি একটা মানে এটা তো আসলে মানে কোনো যুদ্ধাপরাধীকে বিচার করা না, এটা ছিল হচ্ছে একটা দলকে নিঃশেষ করা, একটা রাজনৈতিক শক্তিকে নিঃশেষ করে দিয়ে, যাতে ওই যে মানে স্বৈরশাসন প্রতিষ্ঠার যে নানান ধাপগুলো অতিক্রম করা, যে প্রথমে আমি বাংলাদেশের প্রধান দুটি দলের একটা দলকে আমি শেষ করব, তাদের গায়ে আমি ওই যুদ্ধাপরাধের কলঙ্কটা মানে লেপন করব, করে ওই ইস্যুতে আমি শেষ করব, তারপরে তারা কিন্তু ধরতো। এবং আপনি খেয়াল করছেন কিনা জানি না, এই নির্বাচনের আগে দিয়ে কিন্তু একের পর এক প্রতিদিন কিন্তু দণ্ড হতো এবং রাত কোর্ট চলতো রাতে 2টা 2:30টা পর্যন্ত। এবং মানে এতদিনে কিন্তু যদি মানে ধরেন থাকতো, তাহলে মানে বাংলাদেশের বিএনপি এমন কোনো নেতা থাকতো না যারা দণ্ডিত অপরাধী হিসেবে মানে কারাগারে থাকতো না, শূন্য হয়ে যেত। কিন্তু জামাতে ইসলাম অঘোষিতভাবে নিষিদ্ধ, তারপরে আপনি দেখতেন যে কোনো নেতা নেই, সব নেতা হচ্ছে তারা মানে সাজা খাটতেছে। আপনার ওই আপনি এতে যাবেন, আপিল করবেন হাইকোর্টে, এগুলো তো সবে। এবং বাংলাদেশের মানে উচ্চ আদালতের একজন সর্বোচ্চ ব্যক্তি, সে হচ্ছে তার দলের নেতা ছিল, সে হচ্ছে প্রধান বিচারপতি, তার পরিষদ যারা সবাই হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগের হচ্ছে নেতা। মানে এমনভাবে সাজানো বিচার ব্যবস্থায় যে আপনি কোনো কোথাও যে ন্যায় বিচার পাবেন, এই যে আজকে যেটা বলতেছে যে এটা একটা আবেগ শূন্যভাবে একটা হবে, হ্যাঁ, কিন্তু ওই সময়ের যে ব্যবস্থাটা করছে আজকে পরিবর্তিত অবস্থায় এটা এত একটা সত্য কাহিনী যে আপনার কেবল ঘটে গেছে, 1 বছরও পার হয়নি, দৃশ্যমান। এটাকে আপনি মানে কোনোভাবে করতে পারবেন যে না আবু সাইদ মারা যায়নি, আবু সাইদ তো চোখের সামনে এখনো জল করে। যেটা আমি বলছিলাম যে বিচারে কিন্তু ফ্যাক্ট এবং ল পয়েন্ট, এখানে ল পয়েন্টের আগে তো ফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, রাইট? আপনি 71-এর এটা আপনি দেখতে পাচ্ছেন না, এটাকে আপনি কেমন ফ্লেক্স করে দিয়ে আপনি একটা বিচার করে দিলেন, ক্যাঙ্গারু কোড বলা হচ্ছিল, ক্যাঙ্গারু কোড, যার মূল উদ্দেশ্য ছিল একটা রাজনৈতিক শক্তিকে প্রথমে মানে ডালটা করো, তারপর মূল কাঠামো বিএনপি কে শেষ করো। তো আর এইটাকে আপনি কি বলবেন, এটাকে আপনি কিভাবে হাইড করবেন? এবং এখানে তো কোনো ফেক কিছু করার নেই, এগুলো সব মৃত্যুগুলি ঘটনাগুলো হাজার হাজার মানুষ সাক্ষী, চোখের সামনে হচ্ছে, কে আবু সাইদকে কে গুলি করছে না করছে এটা চোখের সামনে, মুগ্ধ কিভাবে মারা গেল সেটাই। অনেকগুলো আপনি ধরেন 2000-এর মধ্যে কিভাবে রিকশায় পড়েছিল, 2000-এর মধ্যে যদি আপনি সব বাদ দেন, অন্তত 50 জনকে তো এ করা যাবে যে এদের সাথে কারা জড়িত, কার নির্দেশ। এবং দেখেন আপনি জাতিসংঘের এটা দেখেন, মানে জাতিসংঘ তো আর মোটিভেটেড না, বা জাতিসংঘ তো এত একটা ফেলনা জিনিস না যে আপনি তাকে বললেন আর সে একটা জিনিস বললো। সে কি বলছে? সে বলছে যে এই যে গণহত্যা হয়েছে, সে এই গণহত্যা একেবারে টপ শেখ হাসিনা কথা বলছে তারেক সিদ্দিকীর কথা, আসাদুজ্জামান কামালের কথা, নাম ধরে ধরে মেনশন করছে, এদের সিদ্ধান্তে এই সংগঠিত হয়েছে। তাহলে আপনি দায় এড়াবে কিভাবে? জাতিসংঘের রিপোর্ট, তো এই রিপোর্টটাকে আপনি ফেলে দেবেন? তো এটা যখনই কি তার কার্যক্রমে আসবে, জাতিসংঘের এই ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্টটাও চলে আসবে। আরও এরকম ইন্টারন্যাশনাল অনেকগুলো আপনি নেই। আপনি ধরেন বাংলাদেশের আপনি এটাকে অ্যাবলিশ করে দেন, ঠিক আছে, অ্যাবলিশ করে এতে নিয়ে যান, আপনি হেগে নিয়ে যান, ওই একই এখানে যা বলতেছে বিচারকরা ওখানেও তাই বলবে। বাংলাদেশে এই গণহত্যা এত মানে কি বলে সুস্পষ্ট, এত দৃশ্যমান, এত বাস্তব যে এইটা বাংলাদেশে মনে করেন যদি এই কোর্টকে আপনি যদি অস্বীকারও করতে চান, তাহলে আপনি হেগে যান, ওই একই পাবেন। যেখানেই যে প্রান্তে আনবেন সেই প্রান্তেই দোষী সাব্যস্ত হবে শেখ হাসিনা এবং তার এই পরিষদ। এখান থেকে কোনোভাবেই তবে আমি
মুক্ত হইতে পারবেন না। আমি একটা কথা আপনার কথা মনে পড়লো যে স্ক্যাবি কেলেঙ্কারি এবং সেখানে ক্যাঙ্গারো কোর্ট কিভাবে বিচার করেছিল, স্ক্যাবি কেলেঙ্কারির কথা নিশ্চয়ই আপনার মনে আছে হ্যাঁ, যে স্ক্যাবিতে তখন বিচারের রায় দিয়ে দেওয়া হলো এবং সেই রায় পরবর্তীতে ঘোষণা হ্যাঁ, হলো, সেই বিচারপতিকেও কিন্তু বিচারককে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের রায় কার্যক্রমটা তারা কিন্তু বাস্তবায়ন করে গিয়েছিল। রাইট। আমি এখানে একটা কথা বলে আপনার কাছে আবার ফিরে যাব, সেটা হচ্ছে অ্যাডভোকেট শিশির মনির সাহেব, তিনি এখানে আমার অনুষ্ঠানে এসে বলছিলেন, কিরণ ভাই এমনও দিন গেছে যে নিম্ন আদালতে যে সন্ধ্যা হয়ে গেছে, রাত 8টা বেজে গেছে, আমি বলছিলাম মাই লর্ড ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছিলেন আজকে শেষ করেন, আমার আর শরীরটা ভালো লাগছে না, আমি আর আপনার জেরা বা আপনার উত্তর দিতে পারছি না। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন আপনি বুঝেন তো যে আমারও করার কিছু নাই, আপনি যা বলার আজকে রাত্রের মধ্যেই বলে দেন, বা আজকে যতটাই বাজুক আমাকে এটা শেষ করতে হবে। দ্যাট মিনস আপনি যেটা বলছিলেন যে 24 নির্বাচনের পূর্বে বা তারও পূর্বে যে আমরা আদালতে বিচারের জন্য গেলে সেই বিচার কার্যক্রম চলতো রাত 8টা 9টা 7টা 10টা 11টা 12টা পর্যন্ত। তো সেই জায়গায় যদি আপনি ভাবেন যেটি বলছিল যে এটা আবেগশূন্য তথ্য নির্ভর হবে, সেখানে তথ্যের তো এখানে কোনো ঘাটতি হওয়ার কোনো স্কোপ নাই। তো ওই অবস্থার মধ্যে যে যদি আমরা এই যদি আবার ফিরে আসি, যদি আমরা স্ক্যাবি কেলেঙ্কারির কথা বলি, এই যে 5-7 জনকে হত্যা করলো, জামায়াত ইসলাম বলছে যে এটা তো কোনো অভিযুক্ত নয়, তাদেরকে হত্যা করা হয়েছে, তো সেটিও তো এখন আবার পুনরুজ্জীবিত হওয়ার কোনো স্কোপ আছে কিনা? অবশ্যই এটা তো আমার তো মনে হয় না যে জামাত ইসলাম এটাকে মানে ছেড়ে দেবে, কারণ এইটার জন্য এই পর্বটা শেষ হওয়ার পর এই যে প্রতিটা পরিবার জামাত ইসলামে যারা হয়েছে তারা তো মামলা করবে নিশ্চয়ই, আমার ধারণা এবং এটা করাই উচিত। এবং এইটাকে জাস্টিফাই করা এটা কঠিন ব্যাপার। আপনি শোনেন, ওই ঘটনা থেকে শুরু করে এত হত্যাকাণ্ড, আপনি 50 বছর লাগবে এদের বিচার একটা একটা করে যদি ধরেন। এত মানুষকে গুম খুন করছে, মানে বিচারিক হত্যাকাণ্ড করছে বিচারের নামে। হ্যাঁ, আপনি এটা শেষ করতে পারবেন না আগামী 50 বছরে। বাংলাদেশের ইতিহাসে যদি 50 বছরে বিভিন্ন বিএনপি আসুক, জামাত আসুক বা যেই আসুক না কেন, তাদের এই বিচার কার্য কিন্তু চালায় যেতে হবে এবং 50 বছরে শেষ হবে না। কারণ অসংখ্য, তো আপনি একটা দুইটা না, আপনি মানে মানে কত আপনি ক্রসফায়ারের পরে ক্রসফায়ার, ক্রসফায়ারের পর ক্রসফায়ার। বিচারবিদ হত্যাকাণ্ড। আমি সেদিন 14 গ্রামে গেছিলাম, হঠাৎ করে একটা যুবক দৌড়ায় এসে আমাকে বলল যে স্যার দেখেন আমাকে এখানে হাঁটুর নিচে এখানে কোনো কিচ্ছু নেই, গুলি করে করছে, মানে আমার বহু কষ্টে আমি পাটা রক্ষা হয়েছে। আমি দেখলাম যে গভীর গর্ত হয়েছে। আপনি বলেন সে হয়তো মারা যায়নি, কিন্তু সে তো তার এই পাটা সে কোনো রকমের খোঁড়ায় খোঁড়ায় চলে, মানে পাটা কাটতে হয়নি, বহু মানুষ পা কাটা গেছে। আপনি এইগুলি জামাতেরই মনে করেন মিনিমাম 10,000 মানে তার নেতাকর্মী, বিএনপির 50,000 নেতাকর্মী সে হয় আহত হয়েছে না নিহত হয়েছে। আপনি এইগুলি প্রত্যেকটা যদি একটা একটা করে আপনি মামলা করতে থাকেন, আপনি শেষ করতে পারবেন 50 বছর আগে? আমি এই জন্য তো বললাম আপনি শেষ করতে পারবেন না। তো মানে এরা এত অপরাধ একটা নিজের দেশের মানুষের প্রতি শুধু রাজনৈতিক কারণে, এটা বিরল ঘটনা। এটা হয়তো একটা ইতিহাস, যদি ইতিহাসের কেউ গবেষণা করে বাংলাদেশের যে নৃশংস রাজনীতিতে নৃশংসতা হিসাবে, তাহলে আমার ধারণা যে ইতিহাসবিদরা গবেষকরা বাংলাদেশকে একটা উর্বর ক্ষেত্র হিসাবে গবেষণার জন্য বেছে নিতে পারে, যে একটা সরকার তার 3টা রেজিমে কি পরিমাণ মানুষকে গুম খুন অত্যাচার নির্যাতন করছে। জি, আমরা ফিরে আসবো। আমি একটা কথা একটু বলে বিরতিতে যাব, সেটা হচ্ছে আমার মনে আছে স্পষ্ট করে, মিরপুরে একটি থানায় কিন্তু আসামিকে ধরে নিয়ে পায়ে গুলি করে দেওয়া হয়েছিল এবং সে পরবর্তীতে মারাও গিয়েছে। তো এই ধরনের ঘটনা যেখানে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে সে নিরাপদ থাকবে, কিন্তু পুলিশ নিজে থানায় ধরে নিয়ে গিয়ে থানার ভিতরেই তাকে গুলি করা হয়েছিল, সেই সময়কার কথা বলছিলাম। প্রিয় দর্শক, আমরা মানবতা বিরোধী যে অপরাধের যে বিচার, সেই বিচারের কার্যক্রম নিয়ে কথা বলছিলাম এবং যেটি আজকে প্রসিকিউটররা সাবমিট করলেন সেটি আমলে নেওয়া হয়েছে এবং সে আমলের ভিত্তিতে আমরা আজকের আলোচনা করছি। একটা ছোট্ট বিরতির পর আবার আমাদের আজকের প্রিয় অতিথি জনাব মোস্তফা ফিরোজকে নিয়ে আমরা ফিরে আসবো। ছোটটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবার ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ভয়েস বাংলা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা ফিরোজ। আমরা ইতিহাসের একটা সন্ধিক্ষণে মানবতা বিরোধী যে অপরাধের বিচার, শেখ হাসিনার দাম্ভিকতা, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই সন্ধিক্ষণে যখন এই বিচারটি শুরু হচ্ছিল, ঠিক সেই সময় 5টি অভিযোগ আজকে প্রথমবারের মতো আনা হয়েছিল। আপনি বলছিলেন যে আগামী 50 বছরও এই বিচারের কার্যক্রম শেষ হয় কিনা, এবং মৃত্যুর পরও অনেকের আছে যে দেখা যাবে মৃত্যু হয়েছে, তার নাতি নাতনি বেঁচে আছে,
কিন্তু বিচার কার্যক্রম হয়তো শেষ হবে না, যতগুলি অপকর্ম করে গিয়েছে পতিত আওয়ামী সরকার। আমি যে 5টি অভিযোগ এক এক করে এনেছি, আমি একটি একটি করে ছোট্ট করে শুনবো আপনার কাছ থেকে। আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে, আপনি ফলো করেন, আপনি দেখেন। প্রথম অভিযোগটি যেটা করেছে যে চীন থেকে ফিরে আসলো শেখ হাসিনা 14ই জুলাই, এবং চীন যাওয়াটা কিন্তু নাটকীয়তা ছিল, আপনার মনে আছে যাবে কি যাবে না, নানা রকম বিষয় ছিল। এসেই কিন্তু গণভবনের সংবাদ সম্মেলনে তিনি একেবারে উচ্চ কণ্ঠে বলে উঠলেন যে শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে তিনি বকাবকি করা শুরু করলেন। এবং তারপর পরই তিনি কিন্তু তার সুপ্রিম কমান্ডে যারা রয়েছে আসাদুজ্জামান কামাল সাবাল আইজিপি সহ কয়েকজনকে তিনি অর্ডার দিলেন যে এই কর্মকাণ্ড যারা চালাচ্ছে তাদেরকে হত্যা বা তাদের প্রতি প্রতিহত করবার জন্য। এরপরে আমরা দেখেছি যেটা ট্রাইব্যুনাল বলেছে যে রাজধানী মিরপুর, আশুলিয়া, যাত্রাবাড়ি, গাজীপুর সহ সারা দেশে নিহতদের মারা যাচ্ছে, এমনকি তাদের জানাজা পড়তে দেওয়া হয়নি, তাদের সৎকার করতে দেওয়া হয়নি, হাসপাতালে লাশ গেলে লাশ গুম করা হয়েছে, সাংবাদিকরা গেলে লাশের যে কতজন মারা গেছে সে লাশের যে মৃত মানুষ কতজন সেটা জানতে পারেনি। শেষের দিকে এসে তো আমরা দেখেছি ইন্টারনেটই বন্ধ করে দিয়েছে। সেগুলো কিন্তু ট্রাইব্যুনাল আজকে এসেছে। জি, দেখেন, আপনার মনে আছে যে প্রথম দিকে এক দফা মানে ব্যাপক গোলাগুলি চলেছে এবং তারা করেছে, তখন পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ এরা পুলিশের ড্রেস পরে গুলি চালায়। প্রথম পর্যায়ে যারা মারা গেছে তাদের কিন্তু একটা বড় অংশ আজকেও কিন্তু তাদের সন্ধান নেই। কেন নেই? তখন ওই পরিবারগুলো, যে ধরেন আমার ফ্যামিলিতে মারা গেছে, এটা যদি পুলিশ প্রশাসন জানে তাহলে আমিও শেষ হব, আমিও মামলার আসামি হব, আমিও ভিকটিম হব, আমার ঘর বাড়ি জ্বালায় দেবে। এই কারণে তাদেরকে গোপনে কিন্তু পরিবার দাফন করে ফেলছে। তারা কিন্তু আজকে এই তালিকায় নেই। ফলে এত কাছের ঘটনার মধ্যেও কিন্তু অনেকেই কিন্তু নেই। আমরা যতগুলি তালিকা দেখি জানি তার বাইরেও কিন্তু রয়েছে। প্রথম দফায় যারা কিলিং হয়েছে তাদের পরিবার স্বীকার করে নেই যে এরা মারা গেছে, ওরা তাদেরকে কবর দিয়ে চেপে গেছে, মানে পরিবারকে রক্ষা করছে। তাহলে আপনি বোঝেন, আমি এর আগে পর্বে বলছিলাম যে কত ধরনের হত্যা, কীভাবে হত্যা। এই যে লক্ষ্মীপুরে একজন ডাক্তার ফায়েজ, খুবই নামকরা চিকিৎসক ছিলেন, খুবই জনপ্রিয় মানুষ ছিলেন, তার শুধু অপরাধ সে জামাত ইসলামী করে। তাকে ছাদের থেকে ফেলে, সে আত্মরক্ষার জন্য ছাদে গেছে, সে ছাদের থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলছে। আমি কিছুক্ষণ এর আগের পরে বললাম যে ছেলেটা দৌড়ে এসে বলল, সে বলল যে স্যার আমার শুধু অপরাধ আমি একটাই যে আমি শিবির করি, আর কোনো আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি কোথাও হামলা করছি, মামলা করছি, কারোর অত্যাচার করছি, কোনো নেই, শুধুমাত্র কিছু নাই, তাই আমাকে গুলি করে আমাকে ছেড়ে দিল। আমি হাসপাতালে প্রায় 3 মাস ছিলাম। এরকম কত কাহিনী। আমি গত 2-2.5 বছর, আপনি শুরুতেই বলছেন যে আমি মানে সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করছি, এই কাজ করতে যে আমার চোখটা খুলে গেছে। আমি এর আগে যখন টেলিভিশনে ছিলাম তখন একটা প্রোটোকলের মধ্যে যাইতাম, অ্যাসাইনমেন্ট করতাম বা কিছু কাজ করে চলে আসতাম, বুঝতে পারিনি। কিন্তু লম্বা সময় থাকার ফলে কত ভিকটিম এই জামাত এবং বিএনপির তাদের বলে যে স্যার 2টা মামলা পরে আর টিকতে পারিনি, চলে আসছি। তারপরে 10টা-12টা মামলা হয়েছে। বিদেশে থেকে কাজ করছি, সেই টাকা দিয়ে শুধু মামলাগুলি ফেস করছি, টাকা দিয়ে শুধু ডিলে করেছি। মানে এমনও হয়েছে যে খেয়ে না খেয়ে সমস্ত টাকা পাঠাইছি। এই দুঃখের ইতিহাসগুলো কিন্তু আসবে না। আমরা মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস নিয়ে আমরা করি, এটাও কিন্তু নির্মম ইতিহাস। এবং একদিন না, আপনি এখানে 9 মাসের এতে আপনি কত ইতিহাস লিখতেছেন, বইয়ের পর বই, আর এটা 15 বছরের আপনি বই আপনি লিখে শেষ করতে পারবেন না। সেই মানুষগুলি কোথায়? রাজনৈতিক দলগুলোর কিন্তু অনেক বড় দায়িত্ব। খুব দুঃখজনক মানে অধ্যায় হলো এই যে এখন রাজনৈতিক দলগুলো মনে হচ্ছে যেন হঠাৎ করে তারা ইতিহাস ভুলে গেছে। এখন তারা পরস্পরের সাথে সংঘাতপূর্ণ একটা অবস্থা, বিবাদ করে। কিন্তু যখন নাকি হাসিনা গুলি চালাইছে, শেখ হাসিনা, তখন তো সে আওয়ামী লীগ বিএনপি আলাদা করে করেনি, শুধু দেখছে যে তার বিরুদ্ধবাদী তাদেরকে গুলি চালাইছে, তাদেরকে পঙ্গু করে দিয়েছে, কত পরিবার নিঃশেষ হয়ে গেছে। এই ইতিহাস কাহিনীগুলো কিন্তু আপনি যদি একত্রিত না করেন, আপনি মুখে মুখে বলতেছেন, আমরা বলি যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের ইতিহাস কই? আপনি তো ইতিহাস রচনার মধ্যে নেই। আপনি আছেন হচ্ছে পরস্পরের বিরুদ্ধে, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে খোঁচাখুচি করতেছেন, করে ওই যে যারা যেই সাধারণ যেই নেতা কর্মী সাধারণ, তারা কিন্তু হারায় যাচ্ছে। এদেরকে ইতিহাসের এতে নিয়ে আসে। আমার স্পষ্ট মনে আছে সাতক্ষীরা, যশোর, লক্ষ্মীপুর, ডাক্তার ফয়েজ সাহেবের কথা আপনি বললেন, সাতক্ষীরায় এবং যশোর, লক্ষ্মীপুর যখন উত্তাল আন্দোলন চলছিল,
রাস্তাঘাট কেটে দেওয়া হয়েছিল, গাড়ি ঘোড়া চলতে যাচ্ছিল, হেলিকপ্টারে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ লক্ষ্মীপুর নারায়ণগঞ্জ থেকে সেখানে হত্যা করলেন। তো সেই সবের কথা যদি আমরা একটু ফিরে আসি, আমরা জুলাই বিপ্লবের শহীদদের কথা নিশ্চয়ই আমরা বিচারের তালিকায় আজকে আনা হয়েছে, সেটা অন রেকর্ড শুনছেন ট্রাইব্যুনাল। কিন্তু এই 15 বছরে যারা এই বিএনপি করেছে, জামাত করেছে বা অন্য দল করেছে, সেই হত্যাকাণ্ডগুলো কি হবে তাহলে? সেটাই তো আপনি, আমি এই তো সেজন্য আমি দেখেন প্রথম পর্বে বললাম যে আপনি কিন্তু 50 বছরও শেষ করতে পারবেন না, কারণ এই জুলাইতেই যে পরিমাণ মানে হতাহত হয়েছে, এটারই আপনি শেষ করতে কত বছর লাগবে? আর 15টা বছরে আপনি যদি যোগ করেন, এটা কিন্তু এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সংখ্যার থেকেও কিন্তু কয়েক গুণ বেশি। আপনি শেষের দিকে যখন মার্কিন স্যাংশন শুধু 2020 বলতে পারেন, 20-এ এসে ঠেকলো, কিন্তু 2008-এ নির্বাচনের পর থেকে শুরু করে 9 থেকে আপনি মানে 20 পর্যন্ত এই লম্বা সময় কতজন গুম খুন হয়েছে সেই তালিকাটা আমার তো মনে হয় যে বিএনপি জামাত তাদের কাছে বোধহয় নাই, তারাও এই জিনিসটা ফোকাস করতেছে না। তার তো নিজস্ব তত্ত্বাবধানেই কিন্তু সেটা কম্পাইল হওয়া উচিত। তাদের কত নেতাকর্মী মারা গিয়েছে, কত নেতাকর্মী আহত হয়েছে, কত নেতাকর্মী ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সেটিও কিন্তু আমরা পরের ধাপের দিকে যাচ্ছি, কিন্তু পিছনের ধাপগুলি যদি আমি ওইটাকে যদি সংরক্ষণ না করি, ওটা তো আমার বেস। কারণ আপনি এখন দেখেন এই যে উনি যে আজকে তাজুল ইসলাম যে বক্তব্য দিল, এই বক্তব্যের একটা পার্ট হলো বলছে স্বচ্ছ হবে, পরিষ্কার বিচার হবে, আর একটা একটু রাজনৈতিক পার্টও আছে, কিন্তু সেই রাজনৈতিক পার্টে আমি আলোচনা করলাম যে আপনি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গেলে আপনার সমস্ত ইতিহাস গত 15 বছরে মানে একদম পাই টু পাই করে আপনাকে নিয়ে আসতে হবে। কোন কোন এলাকায় কতজন, কিভাবে কারা মারা গেল, কেমনে মরল, সেইগুলি শুধু ইতিহাসে নিয়ে আসতে হবে না, সেগুলি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল মামলা করতে হবে। সেই প্রস্তুতি কি রাজনৈতিক দলগুলোর আছে? আমার তো মনে হয় তারা খুব দ্রুত ভুলে যে সামনে মানে কক্ষের পার্লামেন্ট হবে, নাকি এক কক্ষের হবে, মেয়াদ 4 বছর হবে, নাকি এই সংস্কার, আপনি এই সংস্কার দিয়ে কী করবেন? আপনি ইতিহাস ভুলে যাচ্ছেন পুরনো সামনে আপনি এগোবেন কি করে? পেছনের এগুলি কই, কাহিনী কই? আমি যদি বিএনপির কাছে বলি যে আপনাদের দেন তো, একটা বই দেন তো, কতজন মারা গেছে তার তালিকা সহ একটা সংক্ষিপ্ত বিবরণী, পাবেন আপনি? আছে? নাই। জামাতের কাছে আছে? নাই। জামাত তো সবচেয়ে সংগঠিত দল, আমরা মনে হয় তারাও তো করেনি, কিন্তু যেখানেই যাই সেখানেই তো শুনি সেই জামাতের কর্মীদের হাহাকার, আহাজারি শুনি। তা আমরা শুনি, তো তারা দলগুলি কি করতেছে? এগুলি তো আপনি বিচার করতে হবে। তো আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তেছেন, সে ফ্যাসিবাদের তো শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা শুদ্ধ তার যে একদম পুরো গোষ্ঠী যুক্ত, পুরো দল যে যুক্ত, কতখানি যুক্ত, এবং তার সাথে পুলিশ প্রশাসন, আপনাকে সবাইকেই বিচার করতে হবে। তো সেই মানসিকতা, সেই চ্যালেঞ্জটা আপনি যদি না নেন, শুধু যদি ব্যক্তিকে আইডেন্টিফাই করেন, আমার মনে হয় যে এটা আংশিক হবে। সুতরাং এটাও ভাবতে হবে। এই জন্য তাজুল ইসলামের এই বক্তব্যটা আজকে যেটা দিলেন, সেটার কিন্তু অত্যন্ত রাজনৈতিক তাৎপর্য আছে, আর আইনি তাৎপর্য তো আছেই। কারণ এখনই আপনাকে শুরু করতে হবে, তা নাহলে আপনি শেষ করতে পারবেন না। জি, আপনি যেটা বললেন যে শেখ হাসিনার পরিবারের কথা বললেন, সেখানে কিন্তু আজকে দ্বিতীয় অভিযোগ যেটি নিয়ে আসছিল, সেটি হচ্ছে গিয়ে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলুর তাপস সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে যে ফোনে কথোপকথন করেছেন, সেটি কিন্তু তাদের কিন্তু অডিও রেকর্ড সেখানে পাওয়া গিয়েছে, এবং তার পরপরই কিন্তু ওই অত্র এলাকার মধ্যে যে হেলিকপ্টার থেকে গুলি, মারণাস্ত্র ব্যবহার করা, নানাভাবে মানুষকে হত্যার মধ্যে ঠেলে দেওয়া, সেটি কিন্তু কথোপকথনের মধ্যে পেয়েছে, যেটি শেখ হাসিনার পরিবারের কথা আপনি বলেন। আমি একটা জায়গায় একটু আসতে চাই, সেটা হচ্ছে দেখেন, যখন রংপুরে সবচেয়ে দৃশ্যমান যেটি বুক পেতে যে ছেলেটি মারা গেল, এবং বাংলাদেশের একজন মানে শহীদ হিসাবে যিনি সর্বপ্রথম তার নিজের তাজা বুকের রক্ত ঢেলে দিলেন, আবু সাইদের কথা বলছিলাম রংপুরের। আবু সাইদ মারা যাওয়ার পরে সে বললো সে ইটের আঘাতে মারা গিয়েছে, এবং পরবর্তীতে 4 বার, এটি কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসে 4 বার কিন্তু তার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হলো, এবং দুঃখের বিষয় সেখানে অভিযুক্ত করা হলো তার বন্ধুদেরকে, তারা যাদেরকে রক্ষা করতে গেল তাদের বিরুদ্ধে মামলা করা হলো। রাইট না, এই তো তাহলে আপনি বোঝেন যে এইরকম একটা মানে ভিডিওতে পরিষ্কার যে কে গুলি করতেছে, কিভাবে মূল্য সবাই দেখতেছে, এটাকে পর্যন্ত যদি তারা উল্টায় দেয়, তাহলে আপনি বোঝেন যে অসংখ্য যে হত্যাকাণ্ডগুলো হয়েছে। এমনকি আপনি দেখেন আজ পর্যন্ত তাদেরই দলের নেতা একরাম, সেই অডিওটা আমরা শুনলাম, এখনো গা শিউরে ওঠে। হ্যাঁ,
তার মেয়ে হ্যাঁ ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আব্বু কাঁদতেছো যে, কান্না করতেছো যে, মনে আছে? তো সেইটা পর্যন্ত তারা এ করলো না। শুধুমাত্র দেখেন কত বড় নির্মম নিষ্ঠুর, যে মানে ক্ষমতার স্বার্থে, নিজেদের শাসন, অবৈধ শাসনের স্বার্থে নিজেদের কর্মীদের পর্যন্ত তারা মেরে ফেলে, এবং সেটার বিচার তারা করে না, করলো না। এবং যার কারণে দেখেন আমেরিকা কিন্তু স্যাংশন দিল ওইটার উপরে, এই যে বেনজিরের উপরে, ওই একরামের ওই ঘটনার পরে। তারপরেও কিন্তু তাদের হুঁশ হয়নি। ওই ঘটনার পরেও কিন্তু তারা গুম কমিশনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি, তদন্ত করতে দেয়নি। গুম কমিশনের প্রধান বাংলাদেশে ঘুরে গেল, তারা গভর্নমেন্টকে বললো যে সনদে সই করো এবং আমরা দরকার হয় টিম পাঠাবো, কিন্তু তাদেরকে অ্যালাউ করলো না। তার মানে কতটা নির্মম ভয়াবহ পরিস্থিতিটা ছিল। শুধুমাত্র আমরা ব্যর্থ হয়েছি, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র তার স্যাংশনের বলে শুধু রক্ষাটা হয়েছে, যে জীবনটা ভয় পেয়ে তারা আর শেষের দিকে কিছুটা, শেষের দিকে হ্যাঁ সে তারপরেও প্রায় 10-12টা ঘটনা ঘটছে। একটা হলো সিনার, আর একটা হলো ওই যে স্যাংশন। এই দুটোর কারণে যদি ধরেন সিনার ঘটনাটা না ঘটতো, মার্কিন স্যাংশনটা যদি না দিত, আপনি বোঝেন তাহলে এইটাই চলতেছে। আজকে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই ভারত, হ্যাঁ, ওই সময় একটা মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে একটা আওয়াজও দিল না ভারত। কত মানে মানে দুর্ভাগা দেশ আমাদের, সেই সুদূর আমেরিকা, সেই আমেরিকার স্যাংশনের কারণে আমরা রক্ষা পাইলাম, আর লাস্টে আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের কারণে। না, সেই নির্বাচন হচ্ছে আবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। ইনক্লুসিভ যখন সুজাতা সিং বাংলাদেশে আসলো, এরশাদকে হাসপাতালে নিয়ে গেল, তখন ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে ছিল না, এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে পড়ছে। আমি এই জায়গায় সকলেই ফলো করছেন, দর্শকরা কিন্তু ধরিয়ে ধরে সব বলতে পারছে। নিশ্চয় আপনার মনে আছে শেখ হাসিনা তার ভাষণে বলছিল, দরকার হয় আমেরিকা যাবো না আজ 7 সমুদ্র পাড়ি দিয়ে, আমেরিকা না গেলে আমার কি হবে। তো আমেরিকা যায় নাই, এবং দেখেন দম্ভ অহংকারের কত বড় পতন। সে আমেরিকায় গেল না, কিন্তু নিশ্চয়ই তার তো মেইন ছিল যে পারলে সে আমেরিকায় বা ইউরোপে যে রাজনৈতিক ছেলে কোথায় আছে, ওনার ছেলে আমেরিকাতেই আছে। তো তাহলে কি দাঁড়ালো? সেটাই মানে এবং পুরো মিথ্যা এবং দম্ভ অহংকারের একটা শেষ। তার মানে এখনো দেখেন সোশ্যাল মিডিয়াতে আসে যে মানে শেখ হাসিনা কখনো পালায় না, হ্যাঁ, কত সব কথাবার্তা। আজকে সে দিল্লিতে এমন পালায় আছে যে মুখটা পর্যন্ত সে এ করে না, শুধু অডিওটা সামনে আনে। তার দলের সাধারণ সম্পাদক কই, কোথায় দল, কোথায় কি, কিচ্ছু আজকে নাই। হ্যাঁ, একমাত্র বলা যায় যে তাদের পক্ষ থেকে ভারত টিকায় রাখছে। মানে এই চাপটা বাংলাদেশে এখন যতটা চাপ, সেটা হলো ভারতের কারণে, আওয়ামী লীগের কোনো চাপ নেই। কারণ সেই চাপ দেওয়ার ক্ষমতা জনগণ, বাংলাদেশের জনগণ একদম উপড়ায় ফেলছে বহু বছর ধরে। আবার অনেকে বলে যে এই তো মানে আসতেছে, মানে এটা হলো একটা অলীক স্বপ্ন। কারণ এই ধরনের পৃথিবীর বুকে স্বৈরশাসন করে মানুষের এইরকম ঘৃণা উদ্বেগ করে, আপনি ধরেন আন্দোলনকারী এখন শক্তিগুলির মধ্যে সমালোচনা আছে, আমরা সমালোচনা করি, ক্রিটিসিজম আছে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে, আওয়ামী লীগের গণহত্যা, গুম খুন, এসব প্রশ্নে কি কোনো রকম মতবিরোধ আছে? নেই। কারণ এটার ভিকটিম শুধু আওয়ামী লীগ, বিএনপি না, আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, যারা সাংবাদিকতা করি, আমরা শুধু একটু মুক্তভাবে একটু কথা বলতে চাইছি। আমরাও পর্যন্ত দেশ সারা, আমাদের কোনো চাকরি নেই, আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না, মানে কি একটা অবরুদ্ধ পরিস্থিতি। তাহলে শুধু বিএনপি আওয়ামী লীগ করার কারণে না, সাধারণ মুক্ত বুদ্ধির বহু মানে শিক্ষক, সাংবাদিক বা তাদের নামও কিন্তু আমরা জানি না যে কতজন হারায় গেছে, কতজন নিশ্চিহ্ন হয়ে গেছে। এইরকমই তো একটা কি বলে মানে ভয়ের একটা দেশে পরিণত করছে শেখ হাসিনা। নিশ্চয়ই আমার মনে আছে, আমি আপনার সঙ্গে তখন আপনার টেলিভিশন বাংলা ভিশনে কাজ করতাম, অনুষ্ঠান উপস্থাপনা করতাম। চিন্তা করেন, আপনি উপস্থাপক ছিলেন, এটা তো ভালো কথা বলছেন। আপনি শুধু উপস্থাপনা করতেন, এমন না যখন আপনি কোন রাজনৈতিক আলোচনা করতেন, আপনি ধরায় দিতেন, সেখানে পর্যন্ত আপনি টার্গেটেড হয়েছেন। এবং আমি আপনাকে রক্ষা করতে পারিনি, আমি এটা বারবার বলছি যে আপনাকে আমি রক্ষা করতে পারিনি, কারণ আমি আমার মালিকদেরকে আবার অন্য পক্ষের প্রেসারে আপনাকে বলতে বাধ্য হয়েছে যে আপনি এখানে থামেন। মানে প্রথমে আমাকে থামানো হলো, পরবর্তীতে আপনাকে থামানো হলো, আমাকে একেবারে থামাই দেওয়া হলো। এবং আপনি তো এই যে প্রতিষ্ঠানে তো নির্বিচ্ছিন্নভাবে আপনি কাজ করতে পারেননি, আমি সেটা দেখছি। আপনার এর বাইরে আপনি ব্যবসা করেন, সেটা নিয়েও টানা হেঁচড়া। আমাদেরই পেশার একটা অংশ, ফ্যাসিবাদ স্বৈরশাসনের একটা অংশ, তাদের দ্বারাও আমরা
ভিকটিম হয়েছি। তো ওই যে বলে না ফ্যাসিবাদ তো শুধু রাজনীতি না, এটা একটা সবাইকে নিয়ে শিল্পী সাহিত্যিক কলা কুশলী সবাইকে তাদের একটা মানে কি বলে একটা ঘরের মধ্যে নিয়ে আসছে, নিয়ে এসে সেক্টর ওয়াইজ মনে করেন গানের শিল্পী সে আর এক গানের শিল্পীকে ভিকটিম করতেছে, এক সাংবাদিক ওই তাদের পক্ষ হয়ে অন্য সাংবাদিকদেরকে, গণমাধ্যম লেখক সমস্ত ক্ষেত্রে এইরকম একটা মানে বাংলাদেশ বিরল এই ধরনের ফ্যাসিজম। বললাম তো, ধরেন আমি আমার সাংবাদিকতা জীবনে একটা লম্বা ক্যারিয়ার করছি, এর মধ্যে ধরেন এরশাদ আসছে, 111 আসছে, আরও অনেক উত্থান পতন করছে, কিন্তু কখনো মানে আমি চাকরি করতে পারবো না স্বাধীনভাবে, আমি কোনো গণমাধ্যমে থাকতে পারবো না, তাও বেসরকারি, এটা মানে চিন্তাই করা যায় না কখনো। কিন্তু শেখ হাসিনা শিখাইছে যে না, সে এমন একটা শাসন ব্যবস্থা করছে যে আপনি প্রাইভেট প্রতিষ্ঠানেও আপনি নিরাপদে আপনি চাকরি করতে পারবেন না, সেখানেও তাদের কন্ট্রোল থাকবে, সেখানেও তাদের মনিটরিং থাকবে। ডিজিএফআইয়ের মিডিয়া সেলকে পুরোপুরি একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করে, এটা শেখ হাসিনার নিজস্ব একটা উইংয়ে পরিণত করে, সেই উইংকে দিয়ে সমস্ত মিডিয়া কন্ট্রোল করছে, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না। 2018 সালের কত ভিডিও ফুটেজ প্রচার করতে পারিনি, 2000 তারপরে 24-এর নির্বাচনের কথা তো আর নাই বললাম, তখন আমি নাই, কিন্তু আমি অন্তত 14 আর 18-র তো সাক্ষী। এই দুটা নির্বাচন, তার মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক ছিল হচ্ছে 18 সালে দিনের ভোট রাতে, সব আমরা মানে কি বলে একদম মানে ওই যে নবনীতা বলছে না যে কোনো সাংবাদিক তো পারে নাই দেখাইতে, তো দেখাবে এটা কোথায়? সে সাংবাদিককে তো সেই কেন্দ্রে যাইতে হবে, তো সে না গেলে সে দেখা এমনি আমরা কতগুলি ভোট কেন্দ্রে দেখেছি যে যখন দেখানো হলো বাংলা ভিশন, তখন যমুনা টেলিভিশন অলরেডি এসছে, আরো 2-4টা টেলিভিশন যখন থেকে আমাদের এটিএন বাংলা যখন দেখালো যে ভোট কেন্দ্রে কুকুর বিলাই ঘুমিয়ে আছে, কোনো ভোটার নাই, ওরে বাবারে, সেইটা দেখানোর পর প্রতি মানে কয়েক মিনিটের মধ্যেই কি উৎপাত শুরু হয়ে গেল। এবং পরবর্তীতে দেখা গেল আপনার তো বাংলা ভিশন একজন দুজনকে আপনারা আপনাদের টেলিভিশন স্টেশন থেকে রিপোর্টারকে আপনারা, আমাদের মুহিব নামে একজন রিপোর্টার ছিল, তাকে মানে করতে হলো যে তাকে অ্যারেস্ট করবে, তো আমরা বললো যে না, অ্যারেস্ট দরকার নেই, তাকে ঠিক আছে আমরা চাকরিচ্যুত করছি। কিন্তু আমরা আভ্যন্তরীণভাবে আমি খুব স্ট্রং ছিলাম, মালিকদেরকে বললাম যে না, এটা যদি একটা চাকরিচ্যুতির ঘটনা ঘটে তাহলে পুরো টিম কিন্তু ডিমোরালাইজ হবে, তাকে চাকরিচ্যুত করা যাবে না। বলে তার উপায় কি? তখন আমি উপায় বাতলে দিলাম যে ঠিক আছে, তাকে আমরা চাকরিচ্যুতির মতন করে একটা চিঠি আপনি ওদেরকে দিয়ে দেন, হ্যাঁ ডিজিএফআই কে দিয়ে দেন, ডিজিএফ এর মিডিয়া উইংকে পাঠান, চাকরিচ্যুত করছি। আর আভ্যন্তরীণভাবে আমরা তাকে সে যাতে আবার ইয়ে না হয়, তাকে আমরা 2 মাসের একটা ছুটি দিয়ে দিই। না ইভেন এই 24-এর নির্বাচনে যমুনা টেলিভিশনের যমুনা টেলিভিশনের সাহসিকতার কথা বলতে হয়, যমুনা টেলিভিশন যে সাহসিকতা দেখিয়েছে, আসলে এটা কিন্তু একেবারেই আমি মনে করি যদি এই ফ্যাসিজম টিকে যেত, যমুনা টেলিভিশন যমুনা গ্রুপ তাদের কি হতো সেটা মানে সেটা তো শুধু না, আপনি ধরেন আরো টেলিভিশনগুলো আরো পঙ্গু হয়ে যেত। এবং আমার মনে হয় যে ওইটা মনে হয় বিটিভির সাথে লিংক করে দিত, শুধু নাম থাকতো আর সারাদিন মনে হয় বিটিভি চলতো, যেরকম 2টা সংবাদ প্রচার করতেই হতো। রাইট মানে ওই অবস্থা 8 ঘন্টা স্লট সরকারে নিয়ে নিত, যে 8 ঘন্টা আপনারা বাংলাদেশ টেলিভিশনের সাথে যুক্ত। মানে এরা তো ধরেন মানুষ হত্যা করছে, কিন্তু মানুষের বিবেক হত্যা করছে, মানুষের একটা স্বাধীনতাকে হত্যা করছে। মানে আপনি যদি ওই কেড়ে নিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে, এটাও তো কম না। আপনি ফিজিক্যালি হত্যা চেয়ে মানসিক ভাবে হত্যা করা, এটা কিন্তু কম অপরাধ না। সেই রকম যদি মাত্রাটা ধরেন, আমি তো বললাম তো যে এটা একটা বিভীষিকাময় একটা দেশে রূপান্তর করছে শেখ হাসিনা তার শাসনামলে। মানে এই দুবার দেখেন, এই যে আমরা বলছিলাম চিকিৎসার কথা, আমার মাথায় আসলো যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3-3 বার প্রধানমন্ত্রী, দেশীয় নেত্রী, কোথাও কোনো আপোষ করেনি। 111-এ সাবেক যে পতিত প্রধানমন্ত্রী তিনি চলে গেলেন, সেনাবাহিনীর সাথে তিনি আতাত করে আবার দেশে ফিরে আসলেন। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে বিনা চিকিৎসায় কিভাবে তাকে মৃত্যু পদযাত্রী করে তুললেন। আজকে বেগম খালেদা জিয়া হয়তো বা রাখে আল্লাহ মারেকে তিনি আছেন, কিন্তু যদি এই ফেসিজম টিকে থাকতো আমি জানি না বেগম খালেদা জিয়ার পরিণতি কি হতো। মানে একদমই আপনি দেখেন সেই মানসিকতাটা বোঝার জন্য তার কিছুদিন আগে তার লাস্ট যে লন্ডন সফরে আপনি কর্মী সভার ওই ভাষণটা আপনি ছাড়েন, দেখেন যে প্রতিদিনই তো শুনি মরে তো না। হ্যাঁ, কি আশ্চর্য, কি দুঃখ, লোম দাঁড়িয়ে যাচ্ছে। এটা বলা যায়? এটা কোনো মানুষ মানে একটা জীবিত মানুষকে বলা যায়? প্রতিদিনই তো শুনি মরে তো না, মানে সে মরলে এ হয়, মানে কি বলে। তারপরে আরো একটা শব্দ ছিল, হ্যাঁ, যে বয়স তো কম হয়নি,
মানে এখন মরলেই তো ভালো হয়, এরকম একটা আপনি এটা কি বলবেন, সে নাকি আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে একটা মুসলমান আর একটা মুসলমান সম্পর্কে এরকম বলতেছে। আপনি এটা তো একটা কোনো বিধর্মী বা ধর্মে বিশ্বাস করে না এরকম মানুষত্ব বলতে পারেন। আপনার যদি ন্যূনতম আপনার মনুষ্যত্ব থাকে, আপনার চরম শত্রুকেও আপনি বলতে পারেন না যে মরে না কেন। তাহলে এই রকম মানসিকতারে আপনি কিভাবে আশা করবেন যে বেগম খালেদা জিয়া আজকে ধরেন তার যে স্টেজে তাকে নিয়ে যে চিকিৎসা করাইছে, এটা তো ধরেন এই স্টেজে তো আসলে চিকিৎসার বাইরে সে চলে গেছে। যখন চিকিৎসার মধ্যে ছিল তখন আপনি চিকিৎসাটা দিলেন না। কিন্তু একটা বিরতি নিতে হচ্ছে বেশ অনেকক্ষণ থেকে। আসলে আলাপটা এমনভাবে করছিলাম, মনে হচ্ছিল যে নিজেই প্রতিটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। আপনি যেটা বললেন মরে তো না, বয়স তো হয়েছে। এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার দাম্ভিকতা, কিন্তু খালেদা জিয়া কিন্তু একবারও কিন্তু এই ফেসিজমের বিদায়ের পরে কিন্তু তার সম্পর্কে একটি খারাপ কথা এখনো পর্যন্ত বলেনি, কিচ্ছু এটাই আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতি নিতে চাচ্ছি। আমরা মানবতা বিরোধী অপরাধ এবং শেখ হাসিনার দাম্ভিকতা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে একজন গুরুত্বপূর্ণ অতিথি, সিনিয়র সাংবাদিক, ভয়েস বাংলা সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা ফিরোজ রয়েছেন আমাদের সাথে। আমরা আবার ফিরে আসছি। ইসমানী মির্জা বসুবারাতিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের সাথে, ভয়েস বাংলা সম্পাদক। আমরা একেবারে শেষ মুহূর্তে অল্প কিছু করে আলোচনায় আছি। আমরা আলোচনা করছিলাম শেখ হাসিনার দাম্ভিকতা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে। আমি দাম্ভিকতা বলতে গিয়ে আপনি খানিকটা বলছিলেন, কিন্তু আমিত্বর যে কথাটা সবসময় শেখ হাসিনা বলতেন, বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া, এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, এবং কত রকম কথা বলতো, যে কথাগুলো মনে হয় যে মানুষের সাথে, জনগণের সাথে এক ধরনের মস্করা করতো। যেমন বললো যে কাঁঠাল দিয়ে যদি আপনি রেসিপি বানান, সেখানে বেগুনি দরকার কি, কাঁঠাল দিয়ে বেগুনি বানাবেন, এইসব নানা রকম কথা। আপনি শেষ মুহূর্তে আলোচনায় শেখ হাসিনার যে দাম্ভিকতা, আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আদালত বলছিল না যে রং হেডেড। এখন তখন আসলে আমার মনে হতো যে হয়তো এই কথাটা বলা ঠিক হয়নি, এবং এটা তো রাজনৈতিকভাবে, কিন্তু এটা যে কত সত্য সেটা তো তার এই মানসিকতা বোঝা যায়। আপনি ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা বলেন, রাজনৈতিক ব্যক্তি, তার বাইরে আরেকজন ব্যারিস্টারের কথা বলেন তো, চরমভাবে অপমানিত হয়েছে ব্যারিস্টার মইনুল হোসেন। আহারে, শুধুমাত্র সে মানে মানে তার উপরে কড়া কথা বলছে, মানে সমালোচনা করছে, সেই কারণে এই মানুষটাকে এইরকম বয়সে তাকে ওই মাসুদা ভাট্টির একটা বক্তব্যের এটা রেস ধরে তাকে কীভাবে ক্রাশ করে দিল, মনের দুঃখে বেচারা মারাও তো গেল, তাই না? এরকম ব্যারিস্টার মইনুল হোসেনের মতন মানুষ, হ্যাঁ, শফিক রেহমান, মাহমুদুর রহমান, মানে এরা তো ওইভাবে তো আর কেউ না। আমি বললাম তো যে শুধু মানে বিএনপি আওয়ামী লীগ না, তার বাইরে যারা সমালোচক ছিল তারাও তো রেহাই পায়নি। তাহলে আপনি গণতন্ত্র, দেশে একটা গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, এই করেন সে করেন, আপনি এই কথাগুলি আপনার সহ্য হয় না। এবং তার পরিণতিটা কত নির্মমভাবে তারা দিছে, জীবন দিয়ে তাদেরকে দিতে হয়েছে, তাই না? যেভাবে মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছিল কুষ্টিয়াতে, মারাও যেতে পারতো, তার পুরো শরীর রক্তাক্ত ছিল, তাই না? ডেইলি স্টার সম্পাদক মাহফুজুর রহমান যে কটা মামলা হলো হয়েছে, এই মতিউর রহমান, আপনার মানে মানে কোনো গণমাধ্যম বোধহয় প্রথম আলো, ডেইলি স্টারই বোধহয় অবশেষ ছিল যে যারা মানে কিছুটা, আর বাকিগুলি তো সব মোটামুটি মানে সাইজ করে ফেলছিল। কিন্তু তাদের বেশ ভালো করছিল, মানবজমিনের ভূমিকাও খুবই ভালো ছিল, কিন্তু এই মানুষগুলি প্রত্যেকে সেফ ছিল। কতবার মতিউর রহমানকে দেশ ছেড়ে ভাগতে হয়েছে। মতিউর রহমানের অবস্থা কি, তার মানে কি ট্রান্সকমের একটা দিয়ে ইস্যু দিয়ে তো গলা টিপে ধরছিল, শেষ হয়ে যাচ্ছিল। তো মানে আমরা শেষ প্রান্তে এসে আমরা কিন্তু ঘুরে দাঁড়াইছি, একদম শেষ সীমায় চলে আসছিলাম আমরা, সেই জায়গা থেকে ঘুরে আসছি। এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে আমরা শুনছিলাম সরিয়ে ফেলা হচ্ছে, নতুন সম্পাদক দেওয়া হচ্ছে ট্রান্সকমের ইস্যু নিয়ে। হ্যাঁ, এবং কাকে দেওয়া হবে সব নামটামগুলিও আমরা জানতাম আর কি। তাহলে আপনি বোঝেন, এইভাবে এক এক করে আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, শুধুমাত্র সমালোচনার কারণে না নিউজের হেড থাকতে পারে না। সব নিউজের হেড থাকতে হবে, হয় চুপ থাকো, না হয় তাদের অনুগত থাকো।
এরকমই তো আপনি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে এইভাবে তো আপনি শেষ করে দিয়েছেন। তার মানে আপনি কিসের গণমাধ্যম, কিসের গণতন্ত্র, কিসের তার কাছে সেরা বিরোধী দল হচ্ছে এই জাতীয় পার্টি। কনসেপ্টটা, মডেলটা দেখেন। তাহলে আপনি এই ভদ্র মহিলাকে আপনি কি বলবেন? এটা তো মানসিক বিকারগ্রস্ত, এটা তো গণতন্ত্রের মানে মুছে দিতে চাইছে ইতিহাস থেকে। ওবায়দুল কাদের বলতো না যে বাংলাদেশের গণতন্ত্র হবে বাংলাদেশের মতন করে। তার মানে তাদের মতন করে তারা যেটাকে মনে করবে গণতন্ত্র, অর্থাৎ স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করে বলবে যে সবাইকে বলতে হবে যে এটা গণতন্ত্র। বুঝতে পারছেন না? ওই যে কেউ কেউ বলে না যে ওই যে রাতে চাঁদ, বলতে হবে যে না এটা সূর্য, সবাইকে বলতে হ্যাঁ সূর্য। তারপরে দিনের সূর্যকে বলতে হবে চাঁদ, তাই বলতে হবে। তারপরে ভোট ব্যবস্থাকে যেভাবে নিয়ে গেছিল, এটা তো উত্তর কোরিয়া পর্যায়ে নিয়ে গেছিল। উত্তর কোরিয়াতে তো আপনি জানেন যে ভোট দিলেই হবে না, ভোট দিয়ে আপনাকে বেরোয় এসে আপনাকে উল্লাস করতে হবে, এবং সেই হাসিটা মানে সত্যিকারের কিনা সেটাও আবার মনিটরিং করা হয়। বুঝতে পারছেন? মানে ওখানে কোনো প্রার্থী নেই, একজনই প্রার্থী, তাকে ভোট দিতে হবে, বেরোয় এসে আপনারা উল্লাস করতে হবে, তার পক্ষে ভোট দিয়েছে, তার পক্ষে ভোট দিছে। আপনি আমাদের ডেমোক্রেসিটা ওই পর্যায়ে নিয়ে যাচ্ছিল শেখ হাসিনা। জি, মোসাম্মেদ ভাই, আপনার সাথে অনেক আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমরা আসলে আরও অনেক করবার ইচ্ছা ছিল, সময়ের অভাবে করতে পারছি না। আমি ইস্পানি মির্জাপুরকে দারুণভাবে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে এই আয়োজনে সহযোগিতা করবার জন্য। আমি আজকের যে কথাটি, শেখ হাসিনার দাম্ভিকতা এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচার কার্যক্রম শুরু হয়েছে, আমরা জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের যাতে এই বিচারের সুনির্দিষ্ট বিচার এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যেটি অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন, যাতে কোনো পক্ষই কোনোভাবে এ ধরনের কোনো উচ্চারণ করতে না পারে, যাতে এই বিচার প্রক্রিয়ার কোনো অস্বচ্ছতা ছিল, সে কারণের জন্য হয়তো বা প্রথম দিনই আমরা টেলিভিশনের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করব দেশের দাম্ভিকতা, দেশে মানবতা বিরোধী কার্যক্রম, দেশের স্বৈরা শাসন, যারা ফ্যাসিজম, যাতে এই দেশে আর কখনো ফিরে না আসে। যারা ভবিষ্যৎ রাজনীতিতে আসবেন তাদের প্রতি নিশ্চয়ই আমরা প্রত্যেকেই তাদেরকে অভিনন্দন জানাই, আগাম অভিনন্দন জানাই, কিন্তু কোনোভাবে দেশের মানুষকে এরকম বিপদের মুখোমুখি করে যাতে ক্ষমতা ঠিকবার কোনো আকাঙ্ক্ষা মানুষের মধ্যে না থাকে, সে প্রত্যাশা করি আমি আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। যেটি একটি কথা সবসময় বিএনপি বলবার চেষ্টা করে, সবার আগে বাংলাদেশ। আমরাও মনে করি আসলে সবার আগে বাংলাদেশ। এই প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে যারা মোস্তাফিজ দুবা, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।